ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ইতিহাস সাবজেক্ট নিয়ে। ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায় থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ সেরা বাছাই করা শর্ট টাইপ প্রশ্ন উত্তর সহ এবং তোমাদের যে 2 মার্কসের প্রশ্ন আছে সেই 2 মার্কসের প্রশ্ন উত্তর সহ ও 4 বা 8 মার্কসের প্রশ্ন আলোচনা করব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি তোমরা দেখবে, একটু স্কিপ করবে না। দেখো, আমি প্রথমে তোমাদের শর্ট টাইপ যে প্রশ্ন আলোচনা করব সেখানে মাত্র 10টি প্রশ্ন দিচ্ছি। আমি বলছি না যে এই 10টি প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে, এই 10টি প্রশ্নই 100% কমন, এর মধ্যে পেয়ে যাবে 5টি, এটা বলছি না। তৃতীয় অধ্যায় থেকে মোটামুটি তোমাদের 5টা প্রশ্ন আসবে, যেমন ধরো দুটো এমসিকিউ এবং 3টি শর্ট টাইপ প্রশ্ন। প্রতি বছরে যেহেতু 2017, 2018, 2019, 2020, 2021 তো পরীক্ষায় হয়নি, 2022 সালে 8টি প্রশ্ন এসেছিলো। বাকি প্রতিটি ইয়ারেই তোমাদের 5টি মোট এসেছে, অর্থাৎ 2টি এমসিকিউ, 3টি শর্ট টাইপ প্রশ্ন, অর্থাৎ 5টি প্রশ্ন তোমাদের শর্ট টাইপ আকারে যদি তোমরা করে রাখতে পারো তোমরা এমসিকিউ পেয়ে সেটা কিন্তু পাবে। তো গুরুত্বপূর্ণ যে প্রশ্ন 10টি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা কেন 10টি বেছে নিলাম আমি সেটা তোমাদের সঙ্গে পরে আলোচনা করছি। এরপর তোমাদের শর্ট টাইপ 2 মার্কসের প্রশ্ন আলোচনা করব, 2 মার্কসের প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। 4 মার্কসের প্রশ্ন বা 8 মার্কসের প্রশ্ন তোমাদের আমি সাজেশন আকারে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে। 2026 সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। ওকে, প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি? সবচেয়ে দীর্ঘস্থায়ী অর্থাৎ অনেক দিন ধরে হয়েছিল এরকম একটা কৃষক বিদ্রোহ কোনটি? সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ব্রিটিশ ভারতের প্রথম কৃষক বিদ্রোহ কোনটি? প্রথম কৃষক বিদ্রোহ, দেখো সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি যদি বলা হয় তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আবার ব্রিটিশ ভারতের প্রথম কৃষক বিদ্রোহ যদি বলা হয় তাহলেও কিন্তু সন্ন্যাসী ও ফকির বিদ্রোহই উত্তর হবে। হুল কথার অর্থ কি? হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন? ওয়ারেন হেস্টিংস। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে বেশি প্রশ্ন দিচ্ছি। এটা নয় যে শুধুমাত্র সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে এই অধ্যায়ে প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন নেই, এরকমটা নয়। কিন্তু ইতিহাস তোমাদের খুঁটিয়ে পড়তে হবে, কোথা থেকে শর্ট টাইপ প্রশ্ন আসবে। তোমাদের যেহেতু 40 নম্বর টোটাল, গোটা বই থেকে 40 নম্বর তোমাদের শর্ট টাইপ এমসিকিউ আকারে পুরো টোটাল মিলিয়ে আসবে 40 নম্বর। তো সেই 40 নম্বর পাওয়াটা কিন্তু মুখের কথা নয়, খুব কষ্ট করে তোমাদের এই নাম্বারটা পেতে হয়। তো সেই নাম্বারটা খুব সহজে কিভাবে তোমরা পেতে পারবে এইভাবেই যে প্রশ্নগুলো তোমাদের এক জায়গায় রাখতে হবে। যে কোনো বিষয় তোমরা চুজ করো না কেন, সেই বিষয়ে যে কোনো প্রশ্ন তোমাদের যেন পরপর থাকে, তাহলে তোমাদের মাথায় ধরে রাখতেও সুবিধা হবে এবং পরীক্ষার সময় তোমাদের হাতের কাছে সবগুলো থাকবে। কেউ যদি তোমাকে বলে যে আমি তোমাকে 100টা প্রশ্ন দিচ্ছি, এর মধ্যে 100% তোমরা 40টা পুরো কমন পেয়ে যাবে, তাহলে তার মতো বোকা আর কেউ নেই। এরকমটা হওয়া সম্ভব নয়, বিশেষ করে ইতিহাস সাবজেক্টে। তো সেই জন্যই বলছি, আজ পর্যন্ত তো যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে তোমরা খোঁজ করে যাচাই করে দেখে নিতে পারো। শর্ট টাইপ বা এমসিকিউ বিশেষ করে ইতিহাসের অধ্যায়ের প্রশ্নে সেটা পাওয়া সম্ভব নয়। তো পেতে গেলে তোমাদের এইভাবেই পড়তে হবে, সহজ আকারে। এটাই কিন্তু সবথেকে সহজ পদ্ধতি, যে সমস্ত প্রশ্ন তোমাদের হাতের মুঠোই থাকবে, এক জায়গায় থাকবে। তো সেরকম যদি প্রশ্ন তোমরা পেতে চাও তাহলে মোটামুটি তোমাদের অনেকগুলোই প্রশ্ন করতে হবে। তো তার জন্য তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যদি সেরকম কোনো প্রশ্ন তোমাদের লাগে আমি পিডিএফ আকারে তোমাদের সেটা প্রোভাইড করব, শুধুমাত্র শর্ট টাইপের জন্য, শর্ট টাইপ বা এমসিকিউপের জন্য আমি শর্ট টাইপ আকারে প্রশ্নের উত্তরগুলো দেব। তার জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে রাখবে। তৈরি করতে একটু সময় লাগবে, আমি অলরেডি আমার লেখা শুরু হয়ে গেছে, তো আমি এক জায়গায় করে তোমাদের সেইগুলো দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট প্রশ্নটি দেখো, তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। কোন উপন্যাস থেকে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা জানা যায়? উত্তর আনন্দমঠ। ধরতি আবা কথার অর্থ কি? ধরতি আবা কথার অর্থ হচ্ছে পৃথিবীর পিতা। বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? উত্তর মীর নিসার আলী ওরফে তিতুমির। তিতুমিরের নামই কিন্তু অরিজিনাল নাম, যেটাকে বলা হয় মীর নিসার আলী। দিকু কথার অর্থ কি? দিকু কথার অর্থ বহিরাগত জমিদার ও মহাজনদের দিকু বলা হতো। খুদকাঠি প্রথা কি? কৃষি জমিতে মুন্ডাদের যৌথ মালিকানাকে বলা হতো খুদকাঠি। দেখো, এখানে কিন্তু মেইন যে প্রশ্নগুলো সেইগুলোই আমি তোমাদের দিয়েছি, একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো এই কয়েকটা প্রশ্ন একদম খুব ভালো করে তোমরা মুখস্থ করবে এই অধ্যায় থেকে। এবার বলি মাত্র 10টা কেন দিলাম। 10টা দেওয়ার একটাই উদ্দেশ্য, এইভাবে পরপর সমগ্র প্রশ্নগুলো তোমরা যদি পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি পিডিএফ আকারে তোমাদের প্রোভাইড করব।
এরপর দেখে নাও 2 নম্বরের সেরা গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে প্রশ্নগুলি কী কী আছে। প্রথমত, সাঁওতাল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। এই বিদ্রোহের একটি ঔপনিবেশিকতা বিদ্রোহী চরিত্র ছিল। সাঁওতাল ছাড়াও কর্মকার, চর্মকার, তেলি, ডোম, মুসলিম প্রভৃতি শ্রেণীর মানুষ যোগ দিলে তা গণবিদ্রোহে পরিণত হয়। নেক্সট প্রশ্ন, কোল বিদ্রোহের 2টি গুরুত্ব লেখো। কোল বিদ্রোহ অন্যান্য উপজাতিদের বিদ্রোহী হতে উৎসাহিত করেছিল। কোম্পানি বাধ্য হয়ে দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি আইন গঠন করেছিলেন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কোথায় কোথায় বিস্তার লাভ করে? বঙ্গদেশ ও বিহার প্রদেশে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়েছিল। বিশেষ করে ঢাকা, বগুড়া, রংপুর, কোচবিহার, দিনাজপুর, ময়মনসিংহ ও ফরিদপুরে এই আন্দোলন ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মুসা শাহের পরবর্তী যোগ্য নেতার অভাব, যোগাযোগ ব্যবস্থার অসুবিধা, সাম্প্রদায়িক বিভেদ, বিদ্রোহীদের সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব এবং কোম্পানির আক্রমণে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। নেক্সট, দাদন প্রথা কী? নীল চাষের ক্ষেত্রে দাদন নামে এক ধরনের অগ্রিম অর্থ জোর করে চাষিকে দিয়ে দেওয়া হতো, যার বিনিময়ে উৎপাদিত নীলকরদেরকেই বিক্রি করতে বাধ্য করা হতো। সেটাই দাদন প্রথা নামে পরিচিত ছিল। রংপুর কৃষক বিদ্রোহ কী? এটা কিন্তু বড় কোশ্চেন আকারে, অর্থাৎ 4 মার্কসের আকারেও কিন্তু তোমাদের জন্য এই বছরে ইম্পর্টেন্ট। 1783 খ্রিস্টাব্দে দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে নুরুল উদ্দিনের নেতৃত্বে রংপুর বিদ্রোহ হয়েছিল। এটা ছিল মূলত কৃষক বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের 2টি গুরুত্ব লেখো। এই বিদ্রোহের পর উপজাতি এলাকায় ভূমি বন্দোবস্ত এর পরিকল্পনা গ্রহণ করা হয়। এই বিদ্রোহের দ্বারা বেগার শ্রম প্রথা নিষিদ্ধ হয়, অর্থাৎ বেকার খাটুনি, যেটা তখনকার আদিবাসীদের বিনা পারিশ্রমিকে জোর করে খাটিয়ে নেওয়া হতো, সেটা বন্ধ করা হয়, নিষিদ্ধ করা হয়। চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী? চুয়ার বিদ্রোহে জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধ হয়েছিল, যা সব কৃষক বিদ্রোহে লক্ষ্য করা যায় না। এটি ছিল ব্রিটিশ শাসন, শোষণ, অত্যাচারের বিরুদ্ধে নিরক্ষর আদিবাসী, অর্থাৎ অশিক্ষিত আদিবাসী চুয়ারদের প্রথম স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। চুয়ার বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে সরকার এই অঞ্চলকে নিলামে জমি বিলি, এই অঞ্চলে যে একটা প্রথা ছিল নিলামে জমি বিলি করা হতো, সেই বন্দোবস্তের নীতি ত্যাগ করেন। নেক্সট, বিশ্লেষণধর্মী 4 নম্বরের প্রশ্ন আমরা দেখব, গুরুত্বপূর্ণ সেরা প্রশ্নগুলো। 2026 সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালো করে এগুলো রেডি করে রাখবেন। এছাড়াও বিভিন্ন টেক্সট পরীক্ষার জন্য কিন্তু আদার্স প্রশ্নগুলো তোমরা রেডি করে রাখতে পারো। তো আমি তোমাদের খুব বেশি প্রশ্ন দিইনি, ভালো করে দেখো। নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো, অথবা নীল বিদ্রোহের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ভূমিকা কী ছিল। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, সেই জন্য একটু ভালো করে দেখে যাবে। নেক্সট প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্য কী ছিল? দেখো, এই প্রশ্নটি যখন তোমরা রেডি করবে তখন একটু ফলো করে দেখবে যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রথমে একটা খসড়া পাস হয়েছিল, তারপর সেগুলো আইনে পরিণত হয়েছে। তবে আইনগুলো কিন্তু বারবার পরিবর্তন হয়েছে। প্রথম অরণ্য আইনে কি বলা হয়েছে, দ্বিতীয় অরণ্য আইনে কি বলা হয়েছে, তৃতীয় অরণ্য আইনেও কি পরিবর্তন এসেছে, সেইগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে দেখে রাখতে হবে, যার ফলে তোমরা 2 মার্কসের 4 মার্কসের বা বলো তোমরা যদি 1 নম্বরের প্রশ্নও যদি আসে সেইগুলো তোমরা লিখতে পারবে, একটু ভালো করে পড়বে। আর যদি এই প্রশ্নের উত্তর তোমরা পেতে চাও তাহলেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র সম্পর্কে আলোচনা করো। কোল বিদ্রোহের কারণ ও বিস্তার সম্পর্কে আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ এই 4টি প্রশ্ন তোমরা 4 মার্কসের জন্য রেডি করে রাখবে। এরপর আমরা দেখব 8 নম্বরের গুরুত্বপূর্ণ সেরা প্রশ্নগুলো। খুব বেশি নয়, মাত্র 2টি প্রশ্ন দিচ্ছি 8 নম্বরের। এই 2টি ভালো করে রেডি করে রাখলেই কিন্তু তোমরা লিখে আসতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন, ফরাজি আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো, অথবা ফরাজি আন্দোলন কতটা সফল হয়েছিল বলে তুমি মনে করো, অথবা ফরাজি আন্দোলনের কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে এই প্রশ্নটি তোমরা রেডি করে রাখবে। এরপর নেক্সট প্রশ্ন, 2য় নম্বর দেখে নাও।
নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এই তিনটে যদি তোমরা ভালো করে রাখতে পারো, কারণ, বৈশিষ্ট্য আর গুরুত্ব, মানে নীল বিদ্রোহ সম্পর্কে এই তিনটি বিষয় যদি জেনে রাখতে পারো, তাহলে তোমরা যে কোনো প্রশ্ন নীল বিদ্রোহ থেকে আসুক না কেন তোমরা লিখতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না। ওকে, ধন্যবাদ। আর ভালো লাগলে একটা লাইক অতি অবশ্যই দিয়ে যাবে।